সঙ্গে আমি শেয়ার করেছিলাম, অনেকের ভালো লেগেছে আমার সঙ্গে শেয়ার করেছিলে, থ্যাংক ইউ। আর আজকের মূলত ওই চ্যাপ্টারগুলোর মধ্যে কি কি সাব টপিক আমাদেরকে পড়তে হবে 2014 সাল থেকে শুরু করে 2021 সালের মেন্সে এবং WBCS এর প্রিলিমিনারিতে আজ পর্যন্ত যা যা কোশ্চেন এসছে যে টপিক থেকে, সেই টপিকগুলোকে আমি মেহনত করে খেটে খুঁটে তো আমি একটা সামারি বানিয়েছি, তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে, ঠিক আছে। এই চেষ্টা করো এই টপিকগুলো যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো ধরে ধরে পড়ার। সামনের প্রিলিমিনারি আছে WBCS এর এবং সামনে মেন্স আছে, ডেফিনেটলি এখান থেকে কিন্তু তোমাদের হেল্প করবেই করবে। প্রত্যেক বছর আমি যখন কোশ্চেনটা অ্যানালাইসিস করছিলাম তো সেখানে গিয়ে দেখেছি যে এই টপিকগুলো নিয়ার অ্যাবাউট সেম আছে, বিশ্বাস করো টপিকগুলো নিয়ার অ্যাবাউট সেম আছে। তোমরা যখন প্রিভিয়াস ইয়ার সলভ করবে দেখতে পাবে, ঠিক আছে। তো সেই টপিকগুলো মোটামুটি সেম, সেখান থেকে কোশ্চেন বিভিন্ন রকম টাইপের দিচ্ছে। তো আমরা যদি টপিকগুলোকে যদি খুব ভালো করে যেতে পারি তাহলে মোটামুটি ওভারঅল পুরো ইকোনমি তোমার পুরো ক্লিয়ার কাট একটা আইডিয়া হয়ে যাবে এবং তার থেকে বড় কথা মেন্সে কিন্তু তোমার খুব ভালো স্কোর থাকবে, একদম থাকবেই থাকবে, ঠিক আছে। তো চলো দেখে যাক একটুখানি। প্রথমে আসো ব্যাংকিংয়ের কথা, ঠিক আছে। ব্যাংকিং ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং দেখা গেছে WBCS এর মেন্সে ব্যাংকিং থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। এবং ব্যাংকিংয়ের কোন কোন জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে একটুখানি দেখে নাও। দেখো প্রথমে তো পড়বো আমরা ফাংশন অফ ব্যাংক, ঠিক আছে। তো এখানে আমি একটু হ্যাপাজার্ডলি সাজানো হয়ে গেছে, কারণ যখন প্রিভিয়াস ইয়ারটা দেখতে গেছিলাম তো সেখানে আমি এরকম করে পেয়েছিলাম বলে করেছি, ঠিক আছে। তো তোমরা একটু সাজিয়ে নিও। ফাংশনস অফ ব্যাংক, ব্যাংকগুলো যে কী করে, কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে তারা কী করে ক্রেডিট ক্রিয়েশন করে সেটা আমাদেরকে একটুখানি পড়তে হবে। আচ্ছা, তাছাড়া নাবার্ড, এক্সিম ব্যাংক, ন্যাশনাল হাউজিং ব্যাংক, সিডবি, এগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে ব্যাংকের আন্ডারে। তারপর ন্যাশনালাইজেশন অফ ব্যাংকিং 1969-এ তোমরা জানো 14খানা ব্যাংকে আমরা ন্যাশনালাইজ করেছিলাম, পরে আরও 6খানা ব্যাংকে আমরা ন্যাশনালাইজ করেছিলাম। তার ফলে ইন্ডিয়ান ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়েছিল, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো সম্পর্কে ডিটেলস পড়বো, পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট ব্যাংক, SBI, RRB। SBI থেকে তোমরা জানো প্রচুর প্রশ্ন আসে, SBIর আগের নাম কি ছিল, হ্যাঁ, কত সালে SBI তৈরি হয়েছিল, কত সালে SBIকে ন্যাশনালাইজ করেছিলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাছাড়া আমরা ফরেন ব্যাংকগুলো সম্পর্কে আমরা পড়বো, কোঅপারেটিভ ব্যাংক সম্পর্কে আমরা পড়বো। তোমরা জানো পরীক্ষায় আসে অমুক ব্যাংক কোন টাইপের ব্যাংক, আমাদের দেশে এখন কতগুলো কোঅপারেটিভ ব্যাংক আছে, ঠিক আছে। তো কোঅপারেটিভ ব্যাংকের ফাংশন কি, এগ্রিকালচারাল ফাইন্যান্স কোন কোন সেক্টর করে, কোঅপারেটিভ ব্যাংক এগ্রিকালচারাল ফাইন্যান্স করে কিনা, করলে কীরকম টাইপের লোন দেয়। তো আমি সবটাই যেগুলো বলছি ইন ডিটেলসে এগুলো তোমাদেরকে করতে হবে, আমিও তোমাদের করাবো, চিন্তা নেই। মুদ্রা ব্যাংক সম্পর্কে পড়বো, পরীক্ষায় এটাও জানতে চেয়েছিল যে শিশু, কিশোর, তরুণ এগুলো কোন ব্যাংকের আন্ডারে আসে, কী ব্যাপার। তো পরীক্ষা এটাও জানতে চেয়েছে মুদ্রা ব্যাংক কত সালে তৈরি হয়েছিল। তো ইন এ নাটসেল মুদ্রা সম্পর্কে আমাদেরকে পড়ে রাখতে হবে, ঠিক আছে। তারপরে SFC, স্টেট ফাইন্যান্স ব্যাংক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পেমেন্ট ব্যাংকগুলো সম্পর্কে জানতে হবে, নাচিকেত মোর কমিটি তোমরা জানো, তো পেমেন্ট ব্যাংকগুলো তাদের কাজ করে কি ব্যাপার, ঠিক আছে। ডিফারেন্সিয়েটেড ব্যাংকিং কাকে বলে এগুলো সম্পর্কে আমাদেরকে পড়ে যেতে হবে। ডেভেলপমেন্ট ব্যাংকগুলো সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক পরীক্ষায় কতবার এসছে, LDB বা ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক কোন ব্যাংকের ক্যাটাগরির আন্ডারে আসে, হ্যাঁ, সেটাও পরীক্ষায় এসছে। আচ্ছা, স্টেট ফাইন্যান্স কর্পোরেশন পরীক্ষায় এসছে, কত সালে তৈরি হয়েছে, কী ব্যাপার, এগুলো IFCI এগুলো সম্পর্কে করতে হবে। আর যে কটা ব্যাংক যেগুলো আছে না প্রত্যেকটা কত সালে তৈরি হয়েছিল, তাদের হেডকোয়ার্টার কোথায়, এগুলো তোমরা দেখে রেখো, ঠিক আছে। সিডবির হেডকোয়ার্টার লখনৌ, 2014 সালের মেন্সে জানতে চেয়েছিল, তো এগুলো দেখে রেখো, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। PD মানে প্রাইমারি ডিলার, হ্যাঁ, প্রাইমারি ডিলারের কাজ কি, প্রাইমারি ডিলার কীরকম টাইপের ফাংশন, মানে কাজ একই জিনিস, তো এর লাইসেন্স কোথা থেকে পায়, কী কন্ডিশন ফুলফিল করলে তাকে আমরা প্রাইমারি ডিলার বলবো, তো এগুলো তোমরা জেনে রেখো। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি কাকে বলে, কী ব্যাপার, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কি, ঠিক আছে, সেগুলো পড়ো। নার্সিং হোম কমিটি খুব 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 ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় অনেকবার দিয়েছে না। আর নিচের কোন কমিটি ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত, তো পরীক্ষায় এসছে নার্সিং হোম কমিটি 1 কবে নিয়েছি, নার্সিং হোম কমিটি 2 কবে নিয়েছি, নার্সিং হোম কমিটি 1-এর রেকমেন্ডেশন কী ছিল, নার্সিং হোম 2 কমিটির রেকমেন্ডেশন কী ছিল, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলসে তোমরা পড়ে যাবে, ঠিক আছে। NPA নন পারফর্মিং অ্যাসেট এগুলো সম্পর্কে তোমরা ভালো করে পড়ো। এই NPA পড়তে গিয়ে তোমরা দেখবে যে বেসিক নর্মস যেগুলো এসছে সেগুলো সম্পর্কে দেখে রেখো, সেখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। CRAR ক্যাপিটাল অ্যাডিকুয়েন্সি রেশিও সম্পর্কে জানতে চেয়েছে। সারফাসি অ্যাক্ট তোমরা জানো 2018, যতটুকু আমার মনে আছে 2018 সালের মেন্সে সারফাসি অ্যাক্ট থেকে, 19 সালের মেন্সে সারফাসি অ্যাক্ট থেকে প্রশ্ন ছিল, ঠিক আছে।
ব্যাঙ্কগুলো যত কটা রেটস আছে সব কটা রেট আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে। রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, এগুলো এমএসএফ, ঠিক আছে, সব কটা রেট সম্পর্কে আমাদেরকে পড়ে যেতে হবে ইন ডিটেলসে। বেস রেট কাকে বলে, প্রাইম লেন্ডিং রেট কাকে বলে, এমসিএলআর কাকে বলে, ডিটেলসে ভালো করে পড়ে যেও। নিচের রেটটা কে ডিসাইড করে না, মানে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কোনটা ডিসাইড করে কোন রেটটা, ঠিক আছে, তো কোন রেটটা আরবিআই ডিসাইড করে না। এই রেটগুলোর সঙ্গে ইনফ্লেশনের কী সম্পর্ক, রেটগুলোর সঙ্গে মানিটারি পলিসির কী সম্পর্ক, ঠিক আছে, তো এইগুলো সম্পর্কে ডিটেলসে তোমরা পড়ে যাবে। আচ্ছা, তারপরে পেমেন্টের ডিফারেন্ট যে মেথড থাকে, আইএমপিএস, আরটিজিএস, ইউপিআই, হ্যাঁ, আইএফএসসি কোড কি পরীক্ষায় এসেছিলো তোমাদের আশা করি মনে আছে। এমআইসিআর কোড কত ডিজিটের হয় এটাও জানতে চেয়েছিল, তো একটু দেখে রেখো। ইউনিভার্সাল ব্যাংকিং কাকে বলে, ইউনিভার্সাল ব্যাংকিংয়ে কী কী ফিচার আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তারপরে ব্যাংকের কী কী লায়াবিলিটিস পরীক্ষায় তোমরা আশা করি দেখেছো, 4টে অপশান দিয়ে বলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ লায়াবিলিটি অফ কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, তো পরীক্ষা এটাও আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসেট অফ দ্য কমার্শিয়াল ব্যাংক। অ্যাসেটগুলোর মধ্যে কমার্শিয়াল ব্যাংকগুলোর সব থেকে বেশি অ্যাসেট কোনটা আছে, কি ব্যাপার, ভালো করে তোমরা পড়ে যাও এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি কমার্শিয়াল ব্যাংকগুলো এখন কি কি প্রবলেমের সম্মুখীন হচ্ছে সেগুলো সম্পর্কে দেখে যেতে হবে, ঠিক আছে, উইথ কারেন্ট সিনারিও মাথায় রেখো, ঠিক আছে, কারেন্ট সিনারিও কিছু দেখে দেখো। হাই স্ট্রিট ব্যাংকিং কাকে বলে, এটিএম জিনিসটা কি, এটিএমের ফাংশন কি, ঠিক আছে, কী কী রকম টাইপের এটিএম হয়, 2015 সালের মেন্সে এখান থেকে প্রশ্ন ছিল, তারপরে দেখা যায়নি, কিন্তু দেবে না এই কথা বলা যায় না, তো পড়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে, শর্ট টার্ম এবং লং টার্ম লোন প্রোভাইড করে এরকম কোন কোন ইনস্টিটিউশন আছে, তো এইগুলো আমাদেরকে ভালো করে ডিটেলসে পড়ে যেতে হবে। দেখো এইগুলো কিন্তু এক একটা টপিক, ঠিক আছে। আর কারেন্ট ইকোনমির যে প্রবলেম থাকে, আমি ছেড়ে দিলাম যে এই মাসে জিএসটি কালেকশন কত হয়েছে, এই জাতীয় প্রশ্ন আমি আগের ভিডিওতে বললাম যে এই জাতীয় প্রশ্ন অ্যাটেম্প না করাই বেটার। তোমার যদি একদম কপি পেস্ট টাইপের কমন এসে গিয়ে থাকে, তুমি জানো ডেফিনেট হবে, আদারওয়াইজ এই জাতীয় প্রশ্ন আনসার করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই দু একটা প্রশ্ন বাদ দিলেও কারেন্ট ইকোনমি থেকে আমি নিজের ডেটা অ্যানালাইসিস করে আমি গ্যারেন্টি দিয়ে তোমাকে বলছি, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 2017 সালটা বাদ দিলে, 2017 বাদ দিলে, বাকি সবকটা বছরে কোনো বছরেই 8টা 9টার বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসেনি, ঠিক আছে। আবার 2021 সালের মেন্সে আমি দেখেছি, সেখান থেকে তো একটা এসেছে কিনা আমি তো দেখতে পেলাম না সেমন করে, বুঝতে পারলে। তো কারেন্ট ইকোনমি নিয়ে এত চাপ খাওয়ার মতো কিছু নেই। তো এরা ইউপিএসসির এরকম স্ট্যান্ডার্ড ফলো করে না। ইউপিএসসি যেখানে তোমরা দেখেছো যে কারেন্ট ইকোনমিটাই সেখানে কি পয়েন্ট হয়ে দাঁড়ায়, তো এখানে কারেন্ট ইকোনমিতে এত প্রাধান্য দেয় না। তবুও যখন ইকোনমিক সার্ভেটা বেরোয়, তোমরা ইকোনমিক সার্ভে থেকে কি নোট যেগুলো থাকে সেগুলো একটু ওভারঅল চোখ বুলিয়ে যেও, আমার মনে হয় সেটা যথেষ্ট, ঠিক আছে। আর স্ট্যাটিক পোর্শন যেগুলো থাকে, কনসেপ্টটা ক্লিয়ার করো, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, আর এখান থেকে এইগুলো সলভ করে কিছু না হলেও 70-75 পাওয়া যায়, আরামসে পাওয়া যায়, ঠিক আছে। চলো নেক্সট হলো আরবিআই থেকে দেখি, ঠিক আছে। সব থেকে বেশি প্রশ্ন আসে ওই ব্যাংকিং থেকে, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্যাট ইজ আরবিআই। আমি অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স চ্যাপ্টারগুলোকে সাজিয়েছি, ঠিক আছে। আচ্ছা, হিস্ট্রি অ্যান্ড ফরমেশন, তো আরবিআইয়ের ইতিহাস কি, তার তৈরি হওয়ার গল্প কি, সেখান থেকে তোমাকে প্রশ্ন জানতে চাইবে। কোন কমিটি রেকমেন্ডেশনে হয়েছিল, ইনিশিয়ালি কোথায় তৈরি হয়েছিল, হেডকোয়ার্টার কোথায়, কি কি ব্যাপার, রয়্যাল কমিশনের সঙ্গে কি লেনাদেনা আছে, ঠিক আছে। তারপরে তোমার আরবিআই অ্যাক্ট 1934, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, তো এগুলো সম্পর্কে পড়ে যেতে হবে। ওকে, ন্যাশনালাইজেশন কবে হয়েছিল, ফরমেশন কবে হয়েছিল তো আমরা জানি 1934-এ, ঠিক আছে। তারপরে ন্যাশনালাইজেশন কবে হয়েছিল, তো সেগুলো সম্পর্কে আমাদেরকে দেখতে হবে। ওকে, আরবিআই অ্যাক্ট সম্পর্কে পড়তে হবে, হিল্টনিয়ান কমিশন বা রয়্যাল কমিশন সম্পর্কে তোমাদেরকে পড়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে তোমার যে অল ইম্পর্টেন্ট গভর্নর যেগুলো আছে, ঠিক আছে, আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিল, তারপর দেখতে হবে এমন কোনো গভর্নর যে আরবিআই, মানে এমন কোনো গভর্নর যে পরবর্তীকালে ফাইন্যান্স মিনিস্টার হয়েছিল, এখনকার গভর্নর কে আছে, ঠিক আছে, তো এইগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। ফাংশনগুলো কিন্তু ইন ডিটেলস পড়ে যেতে হবে, ঠিক আছে। আরবিআইয়ের কাজ কি, ঠিক আছে, আরবিআইয়ের কাজ কি, এখান থেকে তো মানে এখান থেকে প্রশ্ন থাকবে না, এটা হবে না, হ্যাঁ, আমি তোমাদেরকে এনশিওর করে বলতে পারি এখান থেকে প্রশ্ন থাকবে না, এটা হতেই পারে না, ঠিক আছে। তো ফাংশনসগুলো ডিটেলসে পড়ে যেও, যা যা কাজ আছে। ফরেক্স কাকে বলে আমরা দেখেছি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। বাই দ্য ওয়ে, ফরেক্সের কথা বলতে গিয়ে তোমরা জানো যে আমাদের এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু আস্তে আস্তে কমছে, তো সেই রিলেটেড আমাদের যেই এখনকার অর্থনীতির যে কন্ডিশন সিনারিও একটুখানি ডিটেলসে পড়ে যেও, ঠিক আছে। তো এক্সচেঞ্জ রেট কাকে বলে, যদি ওটা বিওপি সম্পর্ক, কিন্তু ডাইরেক্টলি লেনা দেনা আর কি, এইগুলোই কারেন্ট ইকোনমিতে তোমাদের হেল্প করবে।
ঠিক আছে, ফরেক্সের আন্ডারে কি কি আসে, কি ব্যাপার, আমাদের ইন্ডিয়াতে কোনটা বেশি আছে, এখন কোনটা বেশি আছে, কি ব্যাপার, তো সেগুলো সম্পর্কে ডিটেলসে পড়ে যেতে হবে। মানিটারি পলিসি ডিটেলসে পড়ে যেতে হবে, ঠিক আছে, মানে মানিটারি পলিসি কমিটি, এমপিসির কথা বলছি, যে 3+3 6জন থাকে, যাক আমি পরে পড়াবো, আজকে আমি জিনিসটা ডিসকাস করে দিই, ঠিক আছে। মানে ব্যাংক রেট, রেপো, রিভার্স রেপো, সিআরআর, এসএলআর, এমএসএফ, ঠিক আছে, এমসিএলআর, বেস রেট, পিএলআর, এগুলো সম্পর্কে ডিটেলসে পড়ে যেতে হবে, ঠিক আছে। মানে ডিটেলসে মানে এত ডিটেলসে পড়বে, যেমন ধরো আমি যদি বলি যে ব্যাংক রেট কবে নেওয়া হয়েছিল, কোন এক দ্বারা, হ্যাঁ, তারপরে তোমার যে এসএলআর কোন এক দ্বারা নেওয়া হয়েছিল, রেপো কোন এক দ্বারা মানে কবে নেওয়া হয়েছিল, রিভার্স রেপো কবে নেওয়া হয়েছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং এইগুলো তোমরা জানো যে এইগুলো যেহেতু মানিটারি পলিসির কি ইনস্ট্রুমেন্ট, তো এইগুলো কিন্তু আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে। এই যদি আমরা রেটগুলো বাড়িয়ে দিই, তাতে ইন্ডিয়ান ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়ে, তাতে আমরা কি করে মানিটারি পলিসি আমরা কন্ট্রোল করি, ইনফ্লেশনকে ডিফ্লেশনকে কি করে আমরা ম্যানেজ করি, এগুলো দিয়ে ভালো করে পড়ে যেতে হবে। আচ্ছা, ওই ওপেন মার্কেট অপারেশন, ঠিক আছে, মানিটারি পলিসি কমিটি ইনক্লুডিং কারেন্ট রেটস, ঠিক আছে। যে সময় পরীক্ষায় হবে, পরীক্ষা যদি থাকে পরশু দিন, আগের দিন বা তার আগের দিন একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় কারেন্ট রেটগুলো চোখ বুলিয়ে চলে যাও, ঠিক আছে। এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে যে আমাদের এখন ব্যাংক রেট কত আছে, ঠিক আছে, তো সেগুলো দেখে যেও। যারা তোমরা ব্যাঙ্কিংয়ের জন্য পরীক্ষা দাও তাদের তো এগুলোকে আপডেটেড থাকতে হয়, তো আমাদেরকেও থাকতে হবে, ঠিক আছে। পরীক্ষার আগে দেখে যেও, কারণ যেহেতু এটা 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করে, তো সেটা তুমি যখন আজকেরটা পড়লে তারপর সেটা পরীক্ষা পর্যন্ত একই থাকবে, সেটা নাও থাকতে পারে, ঠিক আছে। তো পরীক্ষা আমার সাজেশান এটাই থাকবে যে পরীক্ষার আগে কারেন্ট রেটগুলো দেখে যাবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কারেন্সিকে প্রিন্ট করে, কয়েনকে প্রিন্ট করে, কোন কোন আমাদের কারেন্সিতে, 1 টাকার নোটে কার সই থাকে, 10 টাকার নোটে কার সই থাকে, ঠিক আছে, এগুলো সব 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 ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত পড়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে পিসিএ প্রম্পট কারেক্টিভ অ্যাকশন সম্পর্কে পড়তে হবে। ফেমা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট কত সালে হয়েছিল, ফেরা কবে হয়েছিল, ক্রেডিট প্ল্যানিং সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। চিপ এবং ডেয়ার মানি পলিসি কাকে বলে, কি ব্যাপার, আরও কি কি মানিটারি পলিসির আর কি কি রকম টাইপের স্ট্যান্স আছে সেগুলো দেখে যেও। চিপ মানি পলিসি আমরা কখন নিই, ডেয়ার মানি পলিসি আমরা কখন নিই, সেগুলো আমাদেরকে পড়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, চেঞ্জ অফ রেটস ডিউ টু ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন, যেটা আমি একটু আগে বললাম। রোল অফ আরবিআই টু প্রোটেক্ট আওয়ার ইকোনমি, মাথায় রেখো আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে প্রোটেক্ট করার জন্য আরবিআই রোল কি। দেখো তোমরা আশা করি জানো, পরপর তিনটে টার্ম যদি আরবিআই তার লক্ষ্যমাত্রা, আমাদের তো ইনফ্লেশনকে ম্যানেজ করার জন্য আরবিআই তো দেখে, ঠিক আছে। তো পরপর 3টে টার্ম যদি আরবিআই ম্যানেজ না করতে পারে, তাহলে কেন্দ্রীয় সরকারকে কিন্তু একটা রিপোর্ট দিতে হয় আরবিআইকে, ঠিক আছে। তো সেটা কিন্তু আরবিআইয়ের একটা দায়িত্ব। তো সেই সময় আরবিআই আরবিআই কী ভাবছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে প্রোটেক্ট করার জন্য, তার কী চিন্তাভাবনা আছে, তো ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলসে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। লিড ব্যাংক স্কিম কাকে বলে, কবে নেওয়া হয়েছিল, কোন কমিটির রেকমেন্ডেশন আমরা নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম কাকে বলে, তাতে আমরা কি কি করেছি, ওকে। তারপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আমরা এর ফলে ইন্ডিয়ান ইকোনমিতে কি সুবিধা হয়েছে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন আমাদের হতে হয়েছে, তো এইগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। মানি সাপ্লাই কাকে বলে, মানি সাপ্লাই আমরা কিভাবে বাড়াতে পারি বা কিভাবে কমাতে পারি, তো এইগুলো আমাদেরকে ডিটেলসে করে যেতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে চলো পাবলিক ফাইন্যান্স, দ্য থার্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইজ পাবলিক ফাইন্যান্স, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি পড়তে হবে, আচ্ছা, গভর্নমেন্টের কোন কোন জায়গা থেকে গভর্নমেন্ট ইনকাম করে, মানে ক্যাপিটাল ইনকাম কি, রেভিনিউ ইনকাম কি, ঠিক আছে। তেমনিভাবে এক্সপেন্ডিচারের দিক থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে, রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, প্ল্যান এক্সপেন্ডিচার কাকে বলে, নন প্ল্যান এক্সপেন্ডিচার কাকে বলে, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কাকে বলে শুধু জানলে হবে না, উইথ ডিটেলসে এক্সাম্পল শুদ্ধ ভালো করে বুঝে পড়ে যেও, ঠিক আছে। কারণ পরীক্ষায় তোমাকে কাকে বলে সেটা হয়তো জানতে দেবে না, পরীক্ষায় 4টে আইটেম তুলে বলবে যে নিচের কোনটা একটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, নিচের কোনটা একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, নিচের কোনটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে তোমাদের একটা কমপ্লিট নলেজ থাকা দরকার, ঠিক আছে। নেক্সট আছে যে পাবলিক ফাইন্যান্সের অবজেক্টিভ কী আছে অ্যান্ড এইমস কী আছে, ঠিক আছে। দেখো আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে ঠিকঠাক ম্যানেজ করার জন্য দুটো বডি আছে, একটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে, আর একটা আরবিআই আছে। তো আরবিআই যেটা দেখে তাকে আমরা বলি মানিটারি পলিসি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা করে তাকে আমরা বলি ফিসক্যাল পলিসি, ঠিক আছে। তো ইন্ডিয়ান ইকোনমিতে ফিসক্যাল পলিসির কিন্তু একটা বিরাট বড় ইম্প্যাক্ট আছে, সেইটা আমাদেরকে ডিটেলসে পড়ে যেতে হবে, ঠিক আছে।
তারপরে আসো আমাদের সবকটা ডেফিসিট ভালো করে পড়ে যেতে হবে, যত কটা ডেফিসিট আছে, ঠিক আছে। যেমন ধরো ফিসক্যাল ডেফিসিট কাকে বলে, বাজেট ডেফিসিট কাকে বলে, রেভিনিউ ডেফিসিট কাকে বলে, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট কাকে বলে, প্রাইমারি ডেফিসিট কাকে বলে, ঠিক আছে। তো এখানে উইথ ইকুয়েশান ভালো করে বুঝে পড়ে যেও, ঠিক আছে। তলায় দিয়ে বলবে নিচের কোনটা প্রাইমারি ডেফিসিট বা কোনটা থেকে কোনটা বাদ দিলে কি পাই, কি ব্যাপার, ডিটেলসে ভালো করে করে যাবে। এখান থেকে কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সে প্রশ্ন আসে, প্রিলিমিনারিতেও আসতে পারে, ঠিক আছে। জেনারেলি সাধারণত হয় কি বলতো, প্রিলিমিনারিতে বেসিক একদম যেগুলো উপরে জিনিসগুলোই আসে। মেন্সেও দেখা যায় যে ম্যাক্সিমাম প্রশ্ন, নিয়ার অ্যাবাউট 50% 60% প্রশ্ন মিডিল টু আপ, মানে একদম ইজি সেরকম টাইপের প্রশ্ন থাকে। একটু ডিটেলসে প্রশ্ন করতে গেলে আমাদের মোটামুটি সেটা আরও 20% 30% আসে, ঠিক আছে। তো এই যে 70-80% প্রশ্ন কিন্তু আমাদের মোটামুটি অ্যাভারেজ একটু ভালো প্রিপারেশান নিলে কিন্তু আরামসে করা যায়। আর এইগুলো ভালো করে করতে হবে, ঠিক আছে। লাফার কার্ভ কি, লাফার কার্ভের সঙ্গে কার রিলেশন আছে, ঠিক আছে। আমাদের যে ইনকাম, গভর্নমেন্টে যে ইনকাম করে, রেভিনিউ ইনকাম বা গভর্নমেন্টের রেভিনিউর সঙ্গে রেভিনিউ রেটের যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কী, লাফার কার্ভ, সেটা দেখায় আর কি। তো এটা লাস্ট ইয়ার মেন্সে কোশ্চেন ছিল। ভারতবর্ষে যত কটা ডাইরেক্ট ট্যাক্স আছে, যত কটা ইনডাইরেক্ট ট্যাক্সেস আছে, সব কটা পড়ে যেতে হবে সেন্টার এবং স্টেটে, ঠিক আছে, ইনক্লুডিং জিএসটি ভালো করে পড়ে যেতে হবে, ভালো করে গুছিয়ে পড়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে কি প্রোগ্রেসিভ রিগ্রেসিভ ট্যাক্স কি, এগুলো সম্পর্কে পড়ে যেতে হবে, কোন ট্যাক্সটা কীরকম কি। জিএসটি আসার পরেও এখনও পর্যন্ত কি কি ট্যাক্স আছে, ইনডাইরেক্ট ট্যাক্স সব তুলে দিয়েছি এমনটা তো নয়। জিএসটি আসার পরেও কোন কোন ট্যাক্স এখনও পর্যন্ত এক্সিস্ট করে, জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ট্যাক্সগুলোকে কি বলবো রিপ্লেস করেছে, স্টেট গভর্নমেন্টের কোন ট্যাক্সগুলোকে রিপ্লেস করেছে, সেগুলো আমাদেরকে কিন্তু ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। শুধু তাই নয়, ডাইরেক্ট ট্যাক্সের মেরিট কি আছে, ডিমেরিট কি আছে, ইনডাইরেক্ট ট্যাক্সের মেরিট কি আছে, ডিমেরিট কি আছে, তো এগুলো ইন ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। অ্যাড ভ্যালোরেম ট্যাক্স কাকে বলে, ভ্যাট কাকে বলে, যেগুলো আমাদের আগের যে কনসেপ্টগুলো ছিল সেগুলোও কিন্তু থাকবে। কারণ পরীক্ষায় জিএসটি আসার পরেও কিন্তু সেখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দেয়। যেমন ধরো প্ল্যানিং কমিশন উঠে গেছে, নীতি আয়োগ এসছে, তা সত্ত্বেও আমরা মেন্সে দেখি যে প্ল্যানিং থেকে কিন্তু প্রশ্ন এখনও পর্যন্ত দেয়। তো দেয় যখন আমাদেরকে পড়ে যেতে হবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ রেভিনিউ অফ সেন্টার অ্যান্ড স্টেট আন্ডার ট্যাক্সেস, তো এগুলো পড়তে হবে। ট্যাক্স লেভিড কালেক্টেড অ্যান্ড অ্যাসাইন, এটা অবশ্যই পড়তে হবে, মানে কোন ট্যাক্স কে লাগু করে, কে তোলে আর কাদের সঙ্গে ভাগ করা হয়, ঠিক আছে। এর মধ্যে 6খানা ভাগ আছে এরকম, তো 6খানাই ভালো করে পড়ে যেও, ঠিক আছে। অ্যাটলিস্ট গোটা দিনের তো পড়তেই হবে খুব ভালো করে, যে সেন্টার চাপায়, সেন্টার তোলে, স্টেটগুলোর সঙ্গে ভাগ করে নেয়, সেন্টার চাপায়, সেন্টার তোলে, সেন্টারই রেখে দেয়, এরকম কী কী ট্যাক্স আছে। সেন্টার চাপায় মানে সেন্টারের ট্যাক্স স্টেটকে দিয়েছে কালেক্ট করতে, স্টেট কালেক্ট করে নিজের কাছে রাখে। তো এইরকম এই তিনটে যে ক্যাটাগরি বললাম, এই তিনটে তো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স, এগুলো পড়তে হবে। ফিসক্যাল পলিসি সম্পর্কে আমরা পড়বো, ঠিক আছে। ইনফ্লেশন এবং ডিফ্লেশনারি মেজার কী আছে, মানে ইনফ্লেশন এবং ডিফ্লেশনের সময় আমরা কীরকম টাইপের ফিসক্যাল পলিসি নেব। তো আমাদের দেশের এখন সেভিংস রেট কীরকম আছে, ঠিক আছে। এটা প্রায় 2 বছর আমি দেখেছি এই প্রশ্নটা, 2017 সালের মেন্সে, এই বছর 2021 সালের মেন্সেও দেখেছি, ঠিক আছে। সেভিংস রেট কীরকম আছে এবং কোন সেক্টর সব থেকে বেশি সেভিংস করে সেটাও জানতে হবে। হাউস হোল্ড সেক্টর আমরা জানি, তো সেটা দেখতে হবে, একটুখানি পড়ে যেও যে কীরকম কী। উল্টোটাও দিতে পারে যে কোন সেক্টর সব থেকে কম সেভ করে, এটাও যদি আসতে পারে, উল্টোটাও আসতে পারে। তো ভালো করে দেখে যেও, এটা হচ্ছে কথা, ওকে। আর ডেফিসিট ফাইন্যান্সিং, তো যখন ডেফিসিট আছে, তো ডেফিসিট তো আমরা থাকলে হবে না, আমরা যতই বলি বাজেট ডেফিসিটের কথা, ঠিক আছে, বাজেট ডেফিসিট আমরা জানি। তো এই বাজেট ডেফিসিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার কত হবে, 0 হবে। সব করে ডেফিসিটকে আমাকে 0 তো বানাতে হবে, তার জন্য আমরা কি করি, ফাইন্যান্স করি, তো সেটাকে আমরা ডেফিসিট ফাইন্যান্সিং বলি, ঠিক আছে। তো ডেফিসিট ফাইন্যান্সিংয়ের সোর্সেস কী কী আছে এবং আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে ডেফিসিট ফাইন্যান্সিংয়ের পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট কী আছে, এবং ডেফিসিট ফাইন্যান্সিংয়ের জন্য গভর্নমেন্ট কী কী রাস্তা নিতে পারে, সেই রাস্তাগুলো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কী কী ওয়ে নিতে পারে, ঠিক আছে, তাদের মধ্যে কোন ওয়েটা ভালো, কোন ওয়েটা সব থেকে খারাপ, এইগুলো দেখে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, বাজেট রিলেটেড অল প্রভিশন, তো সেগুলো বাজেট কাকে বলে, কি ব্যাপার, কি কি রকম টাইপের বাজেট আছে, ঠিক আছে, তো সেইগুলো সম্পর্কে আমাদেরকে ডিটেলসে পড়ে যেতে হবে। হোয়াট ইজ ইকোনমিক সার্ভে অ্যান্ড অল, ইকোনমিক সার্ভে কে পাবলিশ করে, কোন এজেন্সি পাবলিশ করে,
ঠিক আছে, এবং ইকোনমিক সার্ভেটা লেটেস্ট যেটা আছে সেটা পড়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা ইন্ডিয়ান ইকোনমির যা যা আছে না সমস্ত কিছুর একটা সামারি ভার্সন পেয়ে যাব। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে সেটা পাবলিশ করে দেওয়া হবে, তো সেটা বাজেটের আগে আগে পাবলিশ করে, তো সেই সময় সেটা ডাউনলোড করে নিয়ে তোমরা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, আর যদি তোমাদের মনে হয় যে প্রয়োজন আছে আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে আমি এটা করিয়ে দেবো ইম্পর্টেন্ট জায়গাগুলো। আচ্ছা, ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড সম্পর্কে পড়তে হবে, FRBM অ্যাক্ট পড়তে হবে, জিরো বেসড বাজেট কি, কোন কমিটি নিয়েছে। ঠিক আছে, FRBM অ্যাক্টটা কিন্তু তোমরা পড়ো, প্রচুরবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, প্রচুরবার পরীক্ষায় এসছে। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে নীতি আয়োগ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং তোমার সঙ্গে সঙ্গে প্ল্যানিং কমিশন। ওকে, নীতি আয়োগ সম্পর্কে ডিটেলস পড়ে যেতে হবে, কবে তৈরি হয়েছে তার হিস্ট্রি। ঠিক আছে, ইনক্লুডিং ডেট, নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়, মেম্বার কারা হয়। ওকে, নীতি আয়োগ কী কী ইন্ডেক্স পাবলিশ করে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, যেমন ধরো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমার মনে আছে ইন্ডিয়াতে কিন্তু নীতি আয়োগ সেটা পাবলিশ করে, পরীক্ষায় কিন্তু অলরেডি এসেছিল। ওকে, আচ্ছা, অল অ্যাবাউট প্ল্যানিং কমিশনের NDC, যদিও আজ আর নেই তা সত্ত্বেও পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছিল, প্ল্যানিং কমিশন চেয়ারম্যান কে হতে পারত, NDC কবে তৈরি হয়েছিল, NDCর কাজ কি ছিল। ঠিক আছে, NDC চেয়ারম্যান কে হতো, কি ব্যাপার, এখনও পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যাটলিস্ট 2021 সালের মেন্সেও আমি কোশ্চেন দেখেছি, তো এগুলো তোমরা পড়ে যেও। ঠিক আছে, আচ্ছা, টাইপস অফ প্ল্যানিং, কীরকম কীরকম টাইপের প্ল্যানিং আছে, ইন্ডিয়া কোন প্ল্যানিংটা ফলো করে। ঠিক আছে, সেগুলো আমাদেরকে দেখে যেতে হবে, এবং সবকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে ইন আ নাটসেল পড়ে যাও। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি ভিশন কী ছিল, টার্গেট কত রেখেছিল, অ্যাচিভ কত করেছি। ঠিক আছে, স্লোগান কী ছিল, কি কি গভর্নমেন্টের স্কিম নেওয়া হয়েছিল, সেই সময় গভর্নমেন্ট কি কি করেছিল না করেছিল, ইচ অ্যান্ড এভরিথিং, সেই পরিকল্পনাটা মানে সাকসেস হয়েছিল কিনা। এগ্রিকালচারে সব থেকে বেশি কোন কোন পরিকল্পনা ফাইন্যান্স করেছিলাম, কোনটাতে সব থেকে কম করেছিলাম, কোনটাতে সব থেকে বেশি গ্রোথ বেশি হয়েছিল, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো সাকসেসফুল হয়নি, কেন সাকসেসফুল হয়নি, তার রিজন কি, ডিটেলসে আমাদেরকে পড়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি প্ল্যান হলিডে এবং রোলিং প্ল্যান। প্ল্যান হলিডে কবে হয়েছিল, কি ব্যাপার, কেন নেওয়া হয়েছিল, সেই সময় ইকোনমি, আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে, ইন্ডিয়ান পলিটি বলতে সেই সময় আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কীরকম ছিল আমাদের দেশে। ঠিক আছে, সেটা আমাদেরকে কিন্তু স্টাডি করে যেতে হবে। ঠিক আছে, আর পড়লে তোমরা বুঝতে পারবে। ওকে, আর তার সঙ্গে কি রোলিং প্ল্যান। রোলিং প্ল্যান জিনিসটা কি, রোলিং প্ল্যানের কনসেপ্টটা কী দিয়েছিল, রোলিং প্ল্যান জিনিসটা অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, মানে আদতে রোলিং প্ল্যান জিনিসটা কি সেটা তোমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে। নেক্সট হলো এগ্রিকালচার এবং ল্যান্ড রিফর্ম সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে। সেটা হচ্ছে কোঅপারেটিভ মুভমেন্ট। ঠিক আছে, জিনিসটা কি পড়ে গেলেই হবে। ওকে, কোন সেক্টরে হয়েছিল, এগ্রিকালচারাল ক্রেডিট কারা কারা দেয়, কারা কারা দেয়, ডিটেলসে পড়ে যেতে হবে। ল্যান্ড রিফর্ম রিলেটেড অল ফ্যাক্ট পড়ে যেতে হবে। ল্যান্ড রিফর্মের ফলে কে হয়েছিল, কে লাভবান হয়েছিল, কাদের ল্যান্ড রিফর্মে সোকল্ড কিছু এসে মানে কিছু হয়নি আর কি, পজিটিভলি হয়নি। তারপরে আমরা দেখবো অপারেশন বর্গা কি, ইচ অ্যান্ড এভরিথিং পড়ে যেতে হবে। হ্যাঁ, অ্যাবলিশন অফ জমিনদারি, টেনেন্সি রিফর্ম সম্পর্কে সমস্ত কিছু পড়ে যেতে হবে। আচ্ছা, ম্যাক্সিমাম ইরিগেশন হুইচ স্টেট, হ্যাঁ এগুলো ডেটা যেগুলো আছে, কোন স্টেটে সব থেকে বেশি আমরা ইরিগেশন দিই এবং কীরকম টাইপের ইরিগেশন ইন্ডিয়া সব থেকে বেশি ফলো করে, সাউথ ইন্ডিয়াতে কীরকম টাইপের ইরিগেশন ফলো করা হয়, নর্থ ইন্ডিয়াতে কীরকম টাইপের ইরিগেশন ফলো করা হয়, তো এই ইরিগেশন সম্পর্কে পড়ে যেতে হবে। ঠিক আছে, র্যাঙ্ক অফ স্টেট ইন ডিফারেন্ট ক্রপ প্রোডাকশন, একদমই ভেরি মাচ ইম্পর্টেন্ট। ধান উৎপাদনে প্রথম কে আছে, গম উৎপাদনে প্রথম কে আছে, আখ উৎপাদনে প্রথম কে আছে, সয়াবিন উৎপাদনে প্রথম কে আছে। ঠিক আছে, তো এইগুলো সম্পর্কে আমাদেরকে পড়ে যেতে হবে। ঠিক আছে, তৈল বীজ উৎপাদনে প্রথম কে আছে। আচ্ছা, এছাড়া তোমার কি ডিফারেন্ট রেভলিউশন, ইয়েস, ইয়েলো, পিঙ্ক, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, গোল্ডেন, যা যা আছে আর কি, বাকি রাউন্ড, পিঙ্ক, সব ইচ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, গোল্ডেন ফাইবার কাকে বলে, কি ব্যাপার, সমস্ত রেভলিউশন আমাদেরকে কমপ্লিটলি পড়ে যেতে হবে। ওকে, আচ্ছা, অপারেশন বর্গা কি, কোঅপারেটিভ ফার্মিং জিনিসটা কি, হোয়াট ইজ কোঅপারেটিভ ফার্মিং। ওকে, এগ্রিকালচারাল পলিসি গভর্নমেন্ট কি কি আছে, এগ্রিকালচারাল হোল্ডিং কাকে বলে, এই যে আমরা বলি না মার্জিনাল হোল্ডিং, ইন্ডিয়াতে কোন হোল্ডিং সব থেকে বেশি আছে, এগুলো আমাদেরকে কি করতে হবে, পড়ে যেতে হবে। গ্রিন রেভলিউশন সম্পর্কে ডিটেলসে পড়ে যেতে হবে। গ্রিন রেভলিউশন কেন হয়েছিল, কোথায় হয়েছিল,
কেনই বা হঠাৎ পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে হতে গেল, বাকি জায়গাগুলোতে কেন হয়নি? গ্রিন রিভলিউশনের ফলে আমরা লাভবান হয়েছি নাকি লোকসান হয়েছি? গ্রিন রিভলিউশন সেই সময় সেখানকার কি বলবো পরিবেশকে কি করেছে, পজিটিভলি এফেক্ট করেছে নাকি নেগেটিভলি এফেক্ট করেছে, এবং তার ফলে কি হয়েছে না হয়েছে, এখনকার সিনারিও কি, সেকেন্ড জেনারেশন গ্রিন রিভলিউশনের কথা আমরা ভাবছি সেটা কি, কোন অঞ্চলে হবে, কি ব্যাপার, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলসে পড়ে যেতে হবে। ঠিক আছে? PL 480 সম্পর্কে তোমরা জানো ইউএসের সঙ্গে আমরা চুক্তি করেছিলাম, তো একবারই 2015 সালে মেন্সে আমি দেখেছিলাম, তো জাস্ট একটু দেখে রেখো। ঠিক আছে? আচ্ছা, ক্রপ রোটেশন কাকে বলে, হ্যাঁ, মিক্সড ক্রপিং কাকে বলে, ন্যাশনাল হর্টিকালচার মিশন কবে নিয়েছিলেন, কি ব্যাপার, হ্যাঁ, পরীক্ষায় সরাসরি এগুলো দেবে, নাহলে উল্টে দিতে পারে যে এগ্রিকালচারাল ফাইন্যান্স করা হবে। আমি যদি কাউকে মনে করি দেবো ফাইন্যান্স দেবো, তাহলে ব্যাংক কাকে দিলে কাকে নিশ্চিতভাবে দেবে, যে মাল্টিপল ক্রপ আছে যার সেরকম কাউকে, নাকি সিঙ্গেল ক্রপ চাষ করে সেরকম কাউকে? তো এরকম বুদ্ধি খাটিয়ে আনসার করতে হবে। স্বাভাবিক, যার কিনা সিঙ্গেল ক্রপ আছে তার যদি কখনো ক্রপ ফেলিওর হয় তো সে তো আর ডেপ্ট পেমেন্ট করতে পারবে না, তা তাকে যদি ব্যাংক লোন দেয় তা ব্যাংকের ঝুঁকি বেশি, ঠিক কিনা? যদি কারো মাল্টিপল ক্রপ থাকে বা মিক্সড ক্রপিং যদি কেউ চাষ করে, তাহলে তার একটা ক্রপ কোনোভাবে নষ্ট হয়ে গেলেও অন্যান্য ক্রপ দিয়ে মেকআপ দিতে পারবে। তো বুঝতে পারছো? তো এইরকম টাইপেরও প্রশ্ন আসতে পারে, মানে এসেছে বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে? তো বুদ্ধি খাটিয়ে আনসার করো। নেক্সট হলো PDS। ঠিক আছে? তো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম খুব ইম্পর্টেন্ট। প্রকিউরমেন্ট প্রাইস কাকে বলে, ইস্যু প্রাইস কাকে বলে, মিনিমাম সাপোর্ট প্রাইস কাকে বলে, MSP কে ডিক্লেয়ার করে। ঠিক আছে? CACP সম্পর্কে একটুখানি দেখে যেও, CACP সম্পর্কে দেখে যেও একটুখানি। কোন কোন ক্রপের উপর দেওয়া হয় সেটা তো লিস্ট আছে, কতগুলো ক্রপের উপর দেওয়া হয়, ঠিক আছে, সেগুলো দেখে যাও। আর একটা কথা, রিসেন্ট ডেটা যেটা কিনা তোমরা পরীক্ষার আগে দেখে যাও, অন্ততপক্ষে ধান, গম, পাট, হ্যাঁ, তো এই কয়েকটা আইটেম আছে, তাদের এখন কারেন্ট MSP কি আছে, ঠিক আছে, সেগুলো দেখে যেও। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার সাস্টেনেবল এগ্রিকালচার সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কি আছে না আছে পড়তে হবে। ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এবং ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে, কত সালে নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে আমরা কি বলেছি, কি ব্যাপার, কি কি জিনিস প্রোভাইড করব বলে আমরা বলেছি, তো সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। তো আজকের এই পর্যন্ত আমরা আজকে ডিসকাশন করলাম। তো নেক্সট ভিডিওতে আমি বাকিটা কন্টিনিউ করে দেবো পুরোটা, যেহেতু এটা অনেক বড় তাই আমি দুটো পার্টে আমি রাখলাম। ঠিক আছে? চলো আজকের এই পর্যন্ত থাকলো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।